আসসালামু আলাইকুম। খবরের পাতা থেকে আমন্ত্রণ জানাচ্ছি সকলকে। আজকের সকালের যে খবর আমাদের চোখে এসেছে সেটি হচ্ছে যে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার ছিলেন তিনি যে অধ্যাদেশগুলো কিংবা যে বিলগুলো পাস করে গিয়েছেন সেখান থেকে ২০টি অধ্যাদেশ রহিত করা হচ্ছে কিংবা কার্যকারিতা হারাচ্ছে। সে অধ্যাদেশগুলো হচ্ছে যে ৪টি অধ্যাদেশ এখনই রহিত করা হচ্ছে এবং যেগুলো রহিত হচ্ছে না এমন বিল রয়েছে আহ, এখনই সংসদে আহ, রহিত হওয়ার জন্য উত্থাপন করা হচ্ছে না, কিন্তু পরবর্তীতে সেগুলো তোলা হবে। সেগুলো হচ্ছে ৯৮টি এবং ১৫টি সংশোধন আকারে অনুমোদিত হতে পারে। সেই বিলগুলো সেগুলোর আজকে প্রথম আলো সংবাদ শিরোনাম করেছে। এগুলো হচ্ছে যেসব অধ্যাদেশ রহিত হওয়ার সুপারিশ ইতিমধ্যে সংসদে উত্থাপিত হয়েছে সেগুলো হচ্ছে জাতীয় সংসদ সচিবালয়, এটি অন্তর্বর্তীকালীন বিশেষ বিধান অধ্যাদেশ ছিল, এটি সম্পূর্ণ রহিত করার প্রস্তাব উঠে এসেছে সংসদে, এবং সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ যেটি সেটিও কিন্তু রহিত হয়েছে কিংবা রহিত হয়ে যাচ্ছে। আর সুপ্রিম কোর্ট সচিবালয় সংশোধন অধ্যাদেশ ২০২৫ এবং ২০২৬ যে বিলটি কিংবা যে আইনটি প্রণয়ন করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস সেটিও কিন্তু পুরোপুরি বাদ হয়ে যাচ্ছে। আর যেসব অধ্যাদেশগুলো এখনই বাদ হচ্ছে না, তবে হয়তোবা পরবর্তীতে সেগুলো বিল উত্থাপন করে বাদ করা হবে, সেগুলো হচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সংশোধন সংক্রান্ত ৩টি অধ্যাদেশ, দুর্নীতি দমন কমিশন সংশোধন অধ্যাদেশ, মাইক্রো ফাইন্যান্স ব্যাংক অধ্যাদেশ, আয়কর সংশোধন অধ্যাদেশ, বেসামরিক বিমান চলাচল সংশোধন অধ্যাদেশ, বাংলাদেশ ট্রাভেল এজেন্সি নিবন্ধন নিয়ন্ত্রণ সংশোধন অধ্যাদেশ, তথ্য অধিকার সংশোধন অধ্যাদেশ, মূল্য সংযোজন কর সম্পূরক শুল্ক দ্বিতীয় সংশোধন অধ্যাদেশ, কাস্টমস সংশোধন অধ্যাদেশ, রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা সংক্রান্ত ২টি অধ্যাদেশ, গণভোট অধ্যাদেশ, গুম প্রতিরোধ প্রতিকার সংক্রান্ত ২টি অধ্যাদেশ। এগুলো পরবর্তীতে রহিত হবে কিংবা এগুলো কার্যকারিতা হারাবে, এখনই এগুলো রহিত হচ্ছে না। তো বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগের অংশ হিসেবে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ এবং স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার জন্য অধ্যাদেশ জারি করা হয়েছিল। এই দুটি সহ বিচার অধ্যাদেশ বাতিল করতে রহিত সংশোধনে বিল আনার সুপারিশ করেছে জাতীয় সংসদের একটি কমিটি। এছাড়া গণভোট অধ্যাদেশ, দুর্নীতি দমন কমিশনের দুদক ক্ষমতা বাড়িয়ে যে করা অধ্যাদেশটি ছিল, গুম প্রতিরোধ করা অধ্যাদেশ, এগুলো আরো ১৯টি অধ্যাদেশ, সেগুলো পরবর্তীতে যে কোনো সময় বিল উত্থাপন করবে এবং তখন বাতিল করা হবে, এই মর্মে খবর এসেছে। খবর এসেছে যে সংস্কার প্রশ্নে নামছে বিরোধী দল, সংস্কার যেন হয় সেই দাবি নিয়ে তারা কিন্তু মাঠে নামতেছে এবং আন্দোলনের আসতে পারে খুব দ্রুতই। বলা হচ্ছে যে সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান নিয়ে সংশোধনে সুরাহা না পেয়ে রাজপথের আন্দোলনে যাচ্ছে প্রধান বিরোধী দল জামায়াত ইসলামের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। জুলাই সনদে সংশোধন সংস্কার সম্পর্কিত ৪৮টি প্রস্তাবনার উপর অনুষ্ঠিত গণভোটের পক্ষে জনগণের রায় বাস্তবায়নের দাবিতে আগামীকাল শনিবার ঢাকায় বিক্ষোভ কর্মসূচি দিয়েছে বিরোধী দল, এবং এর মধ্যে সংস্কারের প্রশ্নে রাজনৈতিক লড়াই সংসদে থেকে রাজপথে গড়াচ্ছে। এই প্রথম যেই দাবিটি জন্যই সংসদ থেকে রাজপথে আন্দোলন চলে আসছে, সেটি কিন্তু হচ্ছে গণভোটের যে ইশতেহার কিংবা গণভোট হওয়ার পরে যে সংস্কার বাস্তবায়ন করবে এই মর্মে কিন্তু সরকার দলীয় ক্ষমতাসীন দল এবং বিরোধী দল সহ সকলে কিন্তু তখন একমত পোষণ করেছিল। কিন্তু এখন তারা বিরোধী দল বলছে যে সরকার সংস্কার করতে গড়িমসি করতেছে, সেই সরকারকে চাপে ফেলে সরকারকে দিয়ে গণভোটের যে ইশতেহার কিংবা গণভোটের কার্যকারিতা বাস্তবায়ন করার জন্য তারা কিন্তু মাঠে নামতেছে। এবং সবচেয়ে উদ্বেগের বিষয় হচ্ছে যে বর্তমানে বাংলাদেশের ৬৪ জেলায় কিন্তু হামের যে প্রকোপ সেটি কিন্তু ছড়িয়ে পড়েছে। বিশ্ব সংস্থা জানিয়েছে হামে আক্রান্ত শিশুদের ৬৯% বয়স ২ বছরের নিচে,
34% বয়স 9 মাসের কম। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে বাংলাদেশে গত 2 বছরে শিশুদের নিয়মিত টিকাদানের ক্ষেত্রে যে ইমিউনিটি গ্যাপ বা রোগ প্রতিরোধ ক্ষমতার ঘাটতি তৈরি হয়েছে হামের বর্তমান প্রাদুর্ভাবের, সেটাই প্রাথমিক কারণ। দেশের 56 জেলায় হাম ছড়িয়েছে এবং গত বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে এই 56 জেলায় রীতিমতো প্রকোপটা অনেক বেশি এবং বাকি যে জেলাগুলো আছে 8টি জেলা, অর্থাৎ টোটাল 64 জেলা, সেই 64 জেলায় কিন্তু হামের উপস্থিতি ইতিমধ্যেই লক্ষ্য করা গেছে এবং অলরেডি 56টি জেলায় এটির যে আকার সেটি প্রকোপ অবস্থা নিয়েছে। এবং পরবর্তীতে আমরা আরেকটি নিউজ দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে জ্বালানি সংকট দুর্ভোগী সাধারণ মানুষ। ময়মনসিংহ নগরের টাউন হল এলাকায় একটি পাম্পে অসংখ্য মোটরসাইকেল তেলের জন্য দীর্ঘ লাইন এবং দীর্ঘ সময় ধরে তারা অপেক্ষা করছেন। এটি যে ছবিটি এখানে দেওয়া হয়েছে সেটি হচ্ছে গতকাল দুপুরের ছবি তুলে এখানে ব্যবহার করা হয়েছে। আর মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত, আজ অফিসে চলবে সকাল 9টা থেকে 4টা, মার্কেট বন্ধ সন্ধ্যা 6টার মধ্যেই মার্কেট বন্ধ করে দিতে হবে। অর্থাৎ মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে যেটা প্রথমে বলেছিলাম যে উদ্বেগ শুরু হয়েছে এবং বিশ্বের প্রত্যেকটা দেশেই কিন্তু এই উদ্বেগ ধীরে ধীরে বাড়ছে। সেই উদ্বেগ থেকে যে পরিস্থিতি, সেই উদ্বেগজনক পরিস্থিতির কারণে কিন্তু সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সরকারি বেসরকারি অফিসে কর্মসূচিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী অফিসের সময় 1 ঘন্টা কমিয়ে সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত করা হয়েছে। বর্তমান সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত অফিস চলে এবং ব্যাংক চলে প্রায় 6টা থেকে 7টা পর্যন্ত, কিন্তু এখন এগুলো কমিয়ে 4টার মধ্যে সকল ব্যাংক, বীমা এবং অফিস, সরকারি বেসরকারি অফিসগুলো বন্ধ করে দিতে হবে এবং যে দোকানপাটগুলো কিংবা শপিং মল আছে সেগুলো 6টার মধ্যেই বন্ধ করতে হবে। তবে হাসপাতাল এবং ঔষধের দোকানগুলো এর আওতার বাইরে থাকবে। আর পরবর্তীতে আমরা আরেকটা জ্বালানি পরিস্থিতিতে একটি অগ্রাধিকার ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার জন্য কিছু জ্বালানি বিশেষজ্ঞ এম তামিম তিনি কিছু উপদেশ দিয়েছেন। বৈশ্বিক অবস্থায় দেশের জ্বালানি খাতে সরবরাহের অনিশ্চয়তা এবং ভর্তুকির চাপ বাড়ছে। এই সংকটময় মোকাবেলা করণীয় নিয়ে এম তামিম খন্দকার গোলাম মুয়াজ্জেম কিন্তু কিছু অভিমত দিয়েছেন। সেই অভিমতগুলোর কিছু অংশ আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি। সেটি হচ্ছে যে বাংলাদেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। ডিজেল, গ্যাস, জ্বালানিকৃত প্রাকৃতিক গ্যাস, এলএনজি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে এটিকে অপ্রত্যাশিত সংকট হিসেবে দেখলে ভুল হবে। অতীতের জ্বালানির মজুদ 1 সপ্তাহের নিচে নামার ঘটনা আছে। পার্থক্য হলো তখন নতুন চালান সময় মতো আসার পরিস্থিতি সামাল দেওয়া গেছে, নতুন চালানটি সময় মতো আসতে পেরেছে। তখন অনিশ্চয়তা তৈরি হয়েছে, চালান সময় মতো নিয়ে আসার পরপরই সেই অনিশ্চয়তাটা কিন্তু আবার কেটে গেছে। কিন্তু বর্তমান সংকট কিন্তু সেই অবস্থা নেই। বর্তমান সংকট কিন্তু অনেক বেশি বলা যায় যে উদ্বেগের কারণ। এখন কিন্তু আসলে কখন যে আমাদের মাঝে তেল এসে উপস্থিত হবে, কখন যে আমাদের দেশে চালান ঢুকবে সেটি নিয়ে কিন্তু খুবই উদ্বেগের বিষয় রয়েছে। সব বাড়তি ব্যয় কিন্তু ভর্তুকি বা লোকসান নয়, সরকারের বাড়তি ব্যয়, ভর্তুকির চাপ এবং জ্বালানির মূল্য বৃদ্ধি, 3টি বিষয় এখনো চলমান আলোচনায় রয়েছে। তবে আলোচনায় একটি মৌলিক বিষয় প্রায়ই আড়ালে থেকে যাচ্ছে, সেটি হলো সব বাড়তি ব্যয়ই কিন্তু লোকসান বা ভর্তুকি নয়। তাকে অনেক ক্ষেত্রে এটি আগের মুনাফা বা কাঠামোর ত্রুটির ফল, যার সঠিকভাবে বিশ্লেষণ করা প্রয়োজন বলে খন্দকার গোলাম মুয়াজ্জেম অভিমত প্রকাশ করেছেন। তবে আবার এই যুদ্ধ নিয়ে আমাদের যে এখন উদ্বেগ, সে যুদ্ধ বিষয়ে কিন্তু ট্রাম্প গতকাল জাতির উদ্দেশ্যে
ভাষণ দিয়েছেন, সেই ভাষণে কিন্তু যুদ্ধ বন্ধের সুনির্দিষ্ট বার্তা কিন্তু ট্রাম্প দেননি। ট্রাম্প বলেছেন যে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ইরানে হামলা বন্ধের বিষয়টি সুনির্দিষ্ট কোনো বার্তা দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষণের আগে কোনো বিশ্লেষক ধারণা করেছিলেন যুদ্ধ কবে এবং কিভাবে বন্ধ হতে পারে সে বিষয়ে নিজের পরিকল্পনার কথা হয়তো তিনি জানাবেন। এসব বিষয়ে কিছু না বলে উল্টো যুদ্ধ বন্ধে ইরানের চুক্তিতে রাজি না হলে আগামী 2-3 সপ্তাহে অত্যন্ত কঠোর হামলা চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছে ট্রাম্প। ট্রাম্প বলেছে আমরা তাদের অর্থাৎ ইরানের সেই প্রস্তর যুগে ফিরিয়ে নিয়ে যাব যেখানে তাদের থাকা উচিত। ট্রাম্পের এই হুমকির পরে জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেলে প্রায় $5,000 বেড়ে 100 ব্যারেলে প্রায় $5 বেড়ে $109 পৌঁছেছে। এখন ট্রাম্প অর্থাৎ প্রতি ব্যারেলে গতকালকের ট্রাম্পের যে বক্তব্য সে বক্তব্যের পর আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেলে $5 করে দাম বেড়ে গেছে। এটি বাংলাদেশের বাজারে আরো অনেক বেশি ছাড়াবে, কারণ বাংলাদেশ তো এমনিতেই $1 হলে $10 বাড়িয়ে দেয়। আর সুতরাং সেখানে বিশ্লেষকরা বলতেছেন যে ট্রাম্পের এই যে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ, সে ভাষণ থেকে অনেক কিছু আশা করার ছিল, কিন্তু ট্রাম্প সেখানে কোনো কিছুই স্পষ্ট করেননি। সেই জন্য কিন্তু মানুষ হতাশ হয়েছেন এবং উদ্বেগের যে পরিস্থিতিটি সেটি আরো কিন্তু বেড়ে গেছে। গতকালকে আমরা দেখছি যে কুমিল্লার পদুয়ার বাজারে 21শে মার্চ দিবাগত রাতে বাস ও ট্রেনের সংঘর্ষে 12 জন নিহত হয়েছে। আমরা জানি তদন্তে পাওয়ার চারটি কারণের মধ্যে হচ্ছে নিয়ম বহির্ভূতভাবে দায়িত্ব বদলে 4 গেটম্যানের, রেল ক্রসিং এর সময় মতো গেট ব্যারিয়ার না ফেলা, রেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার তদারকির ব্যর্থতা, বাস চালকের বেপরোয়া গতিতে বাস চালানো। এটি দাখিল করা হয়েছে যে প্রতিবেদন, অর্থাৎ যে কুমিল্লার যে বাস ট্রেন দুর্ঘটনা হয়েছে সে দুর্ঘটনার মধ্যে যে তদন্ত কমিটি হয়েছে সেই তদন্ত কমিটির প্রতিবেদনে কিন্তু এমনটাই বলা হয়েছে। এআই দিয়ে বই আলোচনা লিখে কাজে হারালেন সাংবাদিক, অর্থাৎ এআই ব্যবহার করে সে কিন্তু তার আলোচনা লিখে সেটি কিন্তু প্রচার করেছেন এবং সেজন্য কিন্তু তার চাকরি হারাচ্ছেন। সুতরাং আমাদেরকে এআই এর শরণাপন্ন হয়ে গুরুত্বপূর্ণ কোনো কাজ সম্পন্ন করা যাবে না। হাকালুকিতে হাজারো পরিযায়ী পাখির দেখা মিলছে, অর্থাৎ যে হাকালুকি হাওরের চেনাউড়া বিলে এক ঝাঁক মেটে রাজহাঁসের সঙ্গে অন্যান্য পরিযায়ী যে পাখি সেটি দেখা মিলেছে এবং সেটি প্রাকৃতিক শোভা বৃদ্ধি করেছে। এবং আরেকটা বিষয় এখানে দেখা যাচ্ছে যে আমরা মানে পঞ্চগড়ের চৈত্র কিন্তু ঘন কুয়াশা, এটি কিন্তু বিভিন্ন রোগের জন্ম দেয় এবং 53 বছর পর চাঁদের পথে মানুষ আবারও যোগ দিয়েছে। এটি নাসার একটি অটোমিশন 2 নামে একটি মিশন, সেই মিশনের মাধ্যমে 53 বছর পরে আবারও কিন্তু তার চাঁদের উদ্দেশ্যে নভোচারী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এই ছিল আজকের প্রধান আলোচনার বিষয়গুলো খবরের। আর পরবর্তীতে যে কোনো খবর আসলে আমি গুরুত্বপূর্ণ খবরগুলো আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার সাথেই থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন তথ্য পাওয়ার জন্য বেল বাটনটি আবার চেপে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।